আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের হোয়াইট অ্যাপ্রন 21 মেডিকেল অ্যাডমিশন ব্যাচের প্রথম ডেমো ক্লাস। তোমরা নিশ্চয় জানো যে আমাদের এই নতুন ব্যাচটি ঘোষণা আজকে দেয়া হয়েছে। সো চলো আমরা আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। তো প্রথমেই আমরা আজকে মেইনলি ব্যারো রিসেপ্টর নিয়ে কথাবার্তা বলবো। তো চলো আমরা দেরি না করে কিভাবে আমাদের এই ব্যাচে পড়ানো হবে সেটা আমরা এখানে একটু দেখাচ্ছি। তবে তোমাদেরকে আমি 2 মিনিট একটু অপেক্ষা করতে বলবো, কারণ আমি একটু ওয়েট করব সবাইকে জয়েন করার জন্য। তো এর মধ্যে আমি একটু আমার হোয়াইট অ্যাপ্রন ব্যাচ সম্পর্কে তোমাদেরকে 1 মিনিটের সংক্ষিপ্ত কথা বলে নিই। দেখো, হোয়াইট অ্যাপ্রন 21 ব্যাচ, এই ব্যাচে টোটাল 120 প্লাস লাইভ ক্লাস থাকবে। এখানে 120 প্লাস এক্সাম থাকবে। ক্লাসগুলো নেবেন ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য সরকারি মেডিকেল কলেজের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। এছাড়া আমাদের এই কোর্সটাতে আমরা নিয়মিত মেগা এক্সাম নেওয়া হবে প্রতি মাসে। গার্ডিয়ানদের সাথে প্রতি মাসে জুম মিটিং দেওয়া হবে। যদিও আমরা এখন ফেসবুকে লাইভটা নিচ্ছি, আমাদের ক্লাসগুলো হবে কিন্তু জুমের মাধ্যমে। কারণ জুমের সুবিধাটা হচ্ছে তোমরা কিন্তু 2 ওয়ে কমিউনিকেশন করতে পারবা। তোমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে সরাসরি জানাতে পারবা এবং আমরাও সেগুলোর উত্তর দিতে পারবো। নেক্সট কথা হচ্ছে, ভাইয়া ক্লাসটা যদি আমরা কোনোভাবে মিস করি তাহলে ওই ক্লাসটা রেকর্ড থাকবে কি? হ্যাঁ, জুমে যে ক্লাসগুলো নেওয়া হবে ওই ক্লাসগুলো পরবর্তীতে আমরা কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে আবার আপলোড দিয়ে দিব, যার জন্য কোনো একটা জায়গা যদি তুমি বুঝতেও না পারো একাধিকবার কিন্তু তোমার সেই জায়গাটা শোনার সুযোগ থাকবে। এছাড়া আমাদের এই ব্যাচে কিন্তু আমরা দাগানো বইয়ের পিডিএফ তোমাদেরকে সার্ভ করব, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি তোমাদেরকে আমরা স্পেশাল নোটস দিব। তো সব মিলিয়ে আমার মনে একটা চমৎকার ব্যাচ হতে যাচ্ছে এবং এই ব্যাচের ফুল কোর্স ফি মাত্র 4590 টাকা। তো চলো আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। তো আমি একটু দেখি আমাদের সাথে এই মুহূর্তে কতজন জয়েন করেছে। তো যারা এই মুহূর্তে জয়েন করেছে সবাইকে বলবো একটু রিয়্যাক্ট দিয়ে দিতে, ঠিক আছে? সবাই একটু রিয়্যাক্ট দিয়ে দাও যাতে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে। ব্যারো রিসেপ্টর আমরা জানি যে ব্যারো মানে কি? ব্যারো মানে কিন্তু হচ্ছে প্রেসার। ব্যারো মানে প্রেসার অর্থাৎ চাপ। রিসেপ্টর মানে কি? রিসেপ্টর যে অংশটা দেখতেছো, রিসেপ্টর বলতে বোঝায় যা কোনো কিছু রিসিভ করে, অর্থাৎ যা কোনো কিছু রিসিভ বা গ্রহণ করে, কিছু গ্রহণ করে তাকে বলা হয় রিসেপ্টর। তো দেখো, তাইলে কি গ্রহণ করে? চাপ। আমাদের বডির যে কি পরিমাণ চাপ আছে রক্তের, সেই চাপটার যে সংকেত সেটা গ্রহণ করেই ব্যারো রিসেপ্টর। তার মানে আমাদের বডিতে যদি আমরা জানি আমাদের নরমাল প্রেসার আমরা বলি কত? 120/80 মিলিমিটার মার্কারি। তো যদি আমাদের এই প্রেসারটা স্বাভাবিকের থেকে কম বা বেশি হয়ে যায় তখন এই ব্যারো রিসেপ্টর গুলো সেই উদ্দীপনা আমাদের ব্রেইনে পাঠায় এবং আমাদের রক্তের চাপ স্বাভাবিক করার ব্যবস্থা করে। তো দেখো, এই ব্যারো রিসেপ্টর বা চাপের যে রিসেপ্টর এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটাকে বলা হয় উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর, উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর, আর আরেকটাকে বলা হয় নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর। তো প্রথমেই আমরা উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর সম্পর্কে জানব। দেখো, উচ্চ চাপ ব্যারো রিসেপ্টরের উদাহরণটাই আগে প্রথমে জানতে হবে। কি, কোথায় থাকে উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর? মোটামুটি আমাদের প্রধান যে জায়গা সেটা হচ্ছে কি বলি আমরা? অনুপ্রস্থ, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ। আরেকটা কি? ডান ও বাম অন্তস্থ ক্যারোটিড ধমনীর সাইনাসে। তাহলে দেখো,
উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় থাকে এইটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো এই অংশটা কিন্তু আমরা একটু আলাদাভাবে মার্ক করব। এই জায়গায় আরো কিছু ইমপ্লিমেন্ট করে প্রশ্ন আসতে পারে, যেমন কি অ্যাওর্টিক আর্চটা যদি দেখো, এই অ্যাওর্টিক আর্চটা কোন স্নায়ুর মাধ্যমে সংকেতটি আমাদের হাইপোথ্যালামাসে নিয়ে যায়, বা আমাদের মস্তিষ্কে অ্যাওর্টিক আর্চটা কোন স্নায়ুর মাধ্যমে সংকেত নিয়ে যাবে, কোথায়? আমাদের যে মেডুলা অবলঙ্গাটাতে। দেখো এই অ্যাওর্টিক আর্চের ক্ষেত্রে, যেটাকে আমরা বলতেছি কি অ্যাওর্টিক আর্চ, এইটার যাবে কোথায়? এর উদ্দীপনাটা নিয়ে যাবে কোথায়? মেডুলাতে নিয়ে যাবে। কোথায়? মেডুলা। এবং কার মাধ্যমে যাবে? এটা যাবে একটা স্নায়ুর মাধ্যমে। সেই স্নায়ুটার নাম কি? ভ্যাগাস স্নায়ু। ভ্যাগাস স্নায়ু। তাহলে প্রশ্ন আসতে পারে অ্যাওর্টিক আর্চের উদ্দীপনা মেডুলা অবলঙ্গাটাতে কোন স্নায়ুর মাধ্যমে পৌঁছায়? আনসার কি হবে? আনসার হবে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে পৌঁছায়। এইটা এই জায়গাটায় কি হয়, যেমন দেখো যদি কোনো কারণে কারোর ব্লাড প্রেশার বেড়ে যায়, ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে, বা আমরা যদি বলি কারো ব্লাড প্রেশার কমেও যাইতে পারে, ঠিক আছে? ধরো আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেল, যখন ব্লাড প্রেশার বেড়ে যায় তখন আমাদের বুঝতে পারে কে? এখানকার যে অ্যাওর্টিক আর্চ থাকে সেখানকার সেই ব্যারোরিসেপ্টর বুঝতে পারে। বুঝতে পারলে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা কোথায় পৌঁছে দেয়? মেডুলাতে পৌঁছে দিবে। কোথায়? মেডুলা অবলঙ্গটাতে। এখানে যখন পৌঁছাই দিবে তখন কি হবে? এই জায়গায় একটা সেন্টার আছে, সেটা কি বলি? ভেসোমোটর সেন্টার। ভেসোমোটর সেন্টার। এই ভেসোমোটর সেন্টারটা দমিত হয়ে যাবে, অর্থাৎ এর কাজ করার প্রক্রিয়া কি হয়ে যাবে? ধীর হয়ে যাবে, কমে যাবে। যখন কমে যাবে তখন আলটিমেটলি আমাদের এই জায়গাটায় ব্লাড প্রেশার আবার কি হয়ে যাবে? কমেও যাবে। কমে, যেহেতু ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল, এখন ব্লাড প্রেশার যদি কমে যাওয়া মানে কি? এটা স্বাভাবিক হয়ে যাওয়া, নরমাল হয়ে যাওয়া। তো আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর মূলত এই প্রক্রিয়ায় কাজ করে। তো আমরা এটা জানলাম। এবার চলো আমরা পরবর্তী অংশে যাই। আমাদের সাথে এই মুহূর্তে কে কে জয়েন করতেছে আমরা একটু দেখি। প্রায় 26 জন স্টুডেন্ট আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছো। তো সবাইকে আমি আবারও বলবো যে যারা এখনো রিয়্যাক্ট দাও নাই তারা একটু রিয়্যাক্ট দিয়ে দাও কাইন্ডলি, এবং তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে জানাতে পারো। এই তো আমাদের সাথে এখনো বেশ কয়েকজন স্টুডেন্ট রয়েছে। চলো আমরা সামনের দিকে এগোই। সবাইকে বলবো সবাই একটু রিয়্যাক্ট দিয়ে দাও, যাতে করে আমাদের একটু কেয়ার রিয়্যাক্টও দিও দু একজন। এবার আসি, তাহলে আমরা এখানে জানলাম যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় থাকে। কি কি এমসিকিউ এখান থেকে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে আমি একটু মার্ক করে দিই। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের এখানে 3 টাইপের এমসিকিউ আসতে পারে। প্রথম, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় অবস্থিত? আনসার কি? অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, ডান ও বাম অন্তস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাস। সেকেন্ড অংশ, অ্যাওর্টিক আর্চটা কোন স্নায়ুর মাধ্যমে মেডুলাতে উদ্দীপনা নিয়ে যায়? আনসার কি? ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে যখন ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার পরে উদ্দীপনা যায়, কিভাবে আমাদের ব্লাড প্রেশারটা কমে যায়? ভেসোমোটর সেন্টারটা দমিত হলে ব্লাড প্রেশার কমে। ভেসোমোটর সেন্টার দমিত হলে ব্লাড প্রেশার কমে। তাহলে এখান থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য 3টা এমসিকিউ, এই 3টার বাইরে আমাদের কিছু পড়া লাগবে না। তো দেখো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। আমাদের মোটামুটি আমাদের সাথে এখন কতজন জয়েন করছে আমরা একটু দেখি। ওকে, অনেকেই জয়েন করেছে। এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থেকে কি কি জানা লাগবে সেটা। বেশি মশার জিনিসটা কই? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থেকে কি কি জানা লাগবে সেটা দেখো। এবার আমরা যাব নিম্নচাপ ব্যারোরিসেপ্টরে। এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কোথায় কোথায় থাকে সেটা প্রথমে জানবো আমরা। দেখো
নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের আরেকটা নাম আছে, কি নাম? নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের আরেক নাম হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর। কি নাম? আয়তন ব্যারোরিসেপ্টর। তাহলে এই পোরশনটা পড়বা। সেকেন্ড, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কোথায় কোথায় থাকে? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কোথায় কোথায় থাকে? বড় 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 সিস্টেমিক শিরা, বড় বড় সিস্টেমিক শিরা। অপশন 2, পালমোনারি রক্তবাহিকা। কি বললাম? পালমোনারি রক্তবাহিকা। এই গেল। এছাড়া আমরা কোথায় পাবো? এছাড়া আমাদের ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরে, ডান অ্যাট্রিয়াম ও কার প্রাচীরে? ভেন্ট্রিকলের প্রাচীরে। তাহলে আমরা জেনে নিলাম যে কোথায় কোথায় আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থাকে। দেখো, নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের এই প্রশ্ন থেকে একটা টুইস্ট হয়। টুইস্ট বলতে কি? যেমন ধরো প্রশ্ন আসে যে কোথায়, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এরকম প্রশ্ন আসতে পারে, কিন্তু কোথায় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থাকে না? কোথায় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থাকে না? অপশন এ, এটা বলুন কই? অপশন এ, ডান অ্যাট্রিয়ামের প্রাচীর, ডান অ্যাট্রিয়ামের প্রাচীর। অপশন বি, পালমোনারি রক্তবাহিকা। অপশন সি, সুপিরিয়র ভেনা ক্যাভা। অপশন ডি, কোনটি নয়। এটার আনসার কোনটা হবে? একটু আনসার করো তো। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিব, এর মাঝে এটার আনসার করবা। আমি এর মধ্যে কিছু কমেন্ট পড়ে নি তোমাদের। মাইশা, আই এম এসএসসি ক্যান্ডিডেট। হাই। মোহাম্মদ শাবরিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আতিশা রহমান, ভাইয়া আমি আছি কুমিল্লা থেকে। ওকে, আতিশা আমাদের স্টুডেন্ট অনলাইন ব্যাচের। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমারে বলো তো এইটার আনসার কি হতে পারে? আমি একটু সময় নিব, তোমরা আনসারটা করতে থাকো, আমি তার মাঝে একটু সলভ দেওয়ার চেষ্টা করি। এখন তোমরা মোটামুটি সবাই ভাবতেছে আনসার কি? এইটা, তাই না? সবাই মনে করতেছে আনসার হবে সুপিরিয়র ভেনা ক্যাভা, রাইট? কিন্তু না, আনসার সুপিরিয়র ভেনা ক্যাভা হবে না। আনসার কোনটা হবে? আনসার হবে কোনটি নয়। কোনটা হবে? কোনটি নয়। এখন ভাইয়া সুপিরিয়র ভেনা ক্যাভা তো বইয়ে নাই, তাহলে কেন সুপিরিয়র ভেনা ক্যাভাকে আপনি আনসার হিসাবে নিলেন না? দেখো, আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কিন্তু সুপিরিয়র ভেনা ক্যাভাতে থাকে। এই লাইনটা একটু পড়ো তো। বড় বড় সিস্টেমিক শিরা। কি বললাম? বড় বড় সিস্টেমিক শিরা। তো বড় বড় সিস্টেমিক শিরা কাদের বলি আমরা? বড় বড় সিস্টেমিক শিরা মানে কি? সুপিরিয়র ভেনা ক্যাভা ও ইনফিরিয়র ভেনা ক্যাভা। কি বললাম? সুপিরিয়র ভেনা ক্যাভা ও ইনফিরিয়র ভেনা ক্যাভাকে বলা হয় বড় বড় সিস্টেমিক শিরা। তার মানে কি? তার মানে কিন্তু নিম্নচাপ ব্যারোরিসেপ্টর সুপিরিয়র ভেনা ক্যাভাতেও থাকবে, ইনফিরিয়র ভেনা ক্যাভাতেও থাকবে। তাইলে এখন যদি প্রশ্নটা আমরা একটু পড়ি, দেখো কোথায় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর
থাকে না। ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে এখানেও থাকে, পালমোনারি রক্তবাহিকা এখানেও থাকবে, সুপিরিয়র ভেনা ক্যাভা এখানেও থাকবে। তাহলে आंसर কোনটা হবে? आंसर হবে ডি, কোনটি নয়। এই যে ঠিক আছে, আতিশা সঠিক উত্তর করেছো। তার মানে দেখো আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের প্রশ্নগুলো কিন্তু এভাবে কিন্তু আমাদের সমস্যা তৈরি হচ্ছে, বা আমরা এই জিনিসগুলো প্রশ্ন বা পরীক্ষায় ভুল করব। সো মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার্থীরা এইভাবে কিন্তু আমাদের খুঁটায় খুঁটায় জিনিসগুলো পড়তে হবে। সো এটা জানলাম। নেক্সট কি? নেক্সট আরেকটা জিনিস খেয়াল দেখো, পালমোনারি রক্তবাহিকা মানে কি? পালমোনারি রক্তবাহিকা বলতে কিন্তু দুইটা জিনিসকে বোঝায়। একটা কি? একটা হচ্ছে পালমোনারি শিরা, কি বললাম? পালমোনারি শিরা। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে পালমোনারি ধমনী। এই দুইটাকে বলা হয় পালমোনারি রক্তবাহিকা। তো অপশনে কিন্তু পালমোনারি রক্তবাহিকা না থেকে পালমোনারি শিরা বা পালমোনারি ধমনী কিন্তু থাকতে পারে। আমার কথাটা বুঝো। সো এইগুলো লক্ষ্য রাখতে হবে। পালমোনারি শিরার কথা যখন আসলো, আমরা জানি সকল শিরা কি ধরনের রক্ত সাপ্লাই দেয়? সকল শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সাপ্লাই দেয়, রাইট? সকল শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টে নিয়ে যায় সারা দেহ থেকে। কিন্তু পালমোনারি শিরা হচ্ছে ব্যতিক্রম একটা শিরা। এই শিরা কি ধরনের রক্ত নিয়ে যায়? পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়। সরি, পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। এবার আসো পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কি করে? আমরা জানি সকল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে, শুধুমাত্র একটি ধমনী ব্যতিক্রম, সেটি হচ্ছে পালমোনারি ধমনী। যে কি ধরনের রক্ত সাপ্লাই দেয়? যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্ট থেকে ফুসফুসে নিয়ে যায়। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্ট থেকে ফুসফুসে নিয়ে যায়। তাহলে দেখো নিম্নচাপ ব্যারোরিসেপ্টরে আমরা মোটামুটি কি কি প্রশ্ন পাইলাম? আমাদের উল্লেখযোগ্য প্রশ্নের মধ্যে কোথায় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থাকে? বড় বড় সিস্টেমিক শিরা। আর বড় বড় সিস্টেমিক শিরা মানে কি? সুপিরিয়র ভেনা ক্যাভা ও ইনফিরিয়র ভেনা ক্যাভা। পালমোনারি রক্তবাহিকা ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরে থাকবে আমাদের আয়তন ব্যারোরিসেপ্টর। আয়তন ব্যারোরিসেপ্টর কার অপর নাম? নিম্নচাপ ব্যারোরিসেপ্টরেরই আরেক নাম হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর। তো এইটুকু গেল আমাদের। এবার আরেকটা কথা মাথায় রাখবা, আয়তন রিসেপ্টরের প্রভাব রয়েছে কোন কোন সংবহনতন্ত্রে বলো তো? এই যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন ব্যারোরিসেপ্টর, এইটার প্রভাব রয়েছে দুইটা তন্ত্রে। একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, কি বললাম? রক্ত সংবহন তন্ত্র। আর আরেকটা হচ্ছে কি? রেচন তন্ত্র। তাইলে আমরা বলতে পারি আয়তন ব্যারোরিসেপ্টরের প্রভাব রয়েছে কোন কোন তন্ত্রে? রক্ত সংবহন তন্ত্র ও রেচন তন্ত্রে আয়তন ব্যারোরিসেপ্টরের প্রভাব রয়েছে। তাহলে এইটা আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আমি এই পোরশনে পেয়ে গেলাম। এই মোটামুটি আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর ও নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থেকে জানলেই হবে। নিম্নচাপ থেকে আরেকটা জিনিস জানতে পারো, সেটা হচ্ছে যখন আমাদের ব্লাড প্রেসার কমে যায়, ধরো বিপি ফল করলো, ব্লাড প্রেসার যখন কমে যায়, তখন এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যেখানে যেখানে আছে, এরা সংকেতটা কোথায় পাঠায়? এরা সেই সংকেতটা কিন্তু মস্তিষ্কে পাঠায়। কোথায় পাঠাবে? মস্তিষ্কে। মোটামুটি মস্তিষ্কের কোন জায়গায়? মস্তিষ্কের হাইপোথ্যালামাসে পাঠায়। মনে করো যে আমার বিপি কমে গেছে, বিপি যখন কমে যাবে তখন এই ব্যারোরিসেপ্টরের মাধ্যমে কোথায় যাবে এই সংকেতটা? মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে সংকেত যাবে। সেইখান থেকে আলটিমেটলি আমাদের কি একটা ক্ষরণ হয় বলতো? আমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। কারণ আমরা জানি এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন ক্ষরণটা নিয়ন্ত্রিত হয় কোথা থেকে বলতো? এইটা আমাদের মেইনলি পিটুইটারি গ্রন্থির একটা জায়গা আছে। পিটুইটারি গ্রন্থির একটা জায়গা, তার নাম কি? নিউরো হাইপোফাইসিস।
নিউরোহাইপোফাইসিস, এই জায়গা থেকে এই অ্যান্টিডাইউরেটিক হরমোনটা ক্ষরিত হয়। এটা কোথায় অবস্থিত নিউরোহাইপোফাইসিসটা? পিটুইটারি গ্রন্থিতে এই নিউরোহাইপোফাইসিসটা অবস্থিত। তো যখন এখান থেকে অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণটা বেড়ে যায়, অ্যান্টিডাইউরেটিক হরমোনের কাজ কি? পানির পুনঃশোষণ বাড়ায়। কি করে? পানির পুনঃশোষণ বাড়াবে, অর্থাৎ পানির যে পুনঃশোষণ, এই পুনঃশোষণ বাড়বে। আর পানি পুনঃশোষণ যখনই বাড়বে তখন কি হয়ে যাবে বলতো? বিপি কিন্তু আবার বেড়ে যাবে, বিপি বেড়ে যাবে। এখন আমার ব্লাড প্রেশার কি ছিল বলতো? ব্লাড প্রেশার কিন্তু কমে গিয়েছিল। যেহেতু ব্লাড প্রেশার কমে গিয়েছিল, পানির পুনঃশোষণ হইলে কি হবে? ব্লাড প্রেশার আলটিমেটলি বেড়ে স্বাভাবিক অবস্থায় যাবে। তাহলে এখন দেখো, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর এগুলা কখন আমাদের ঝামেলা হইতে পারে? বিশেষ করে ধরো কোনো কারণে অ্যাক্সিডেন্ট হইছে, কোনো কারণে কারো অ্যাক্সিডেন্টাল ব্লিডিং হইছে। কি বললাম? অ্যাক্সিডেন্টাল ব্লিডিং, প্রচুর রক্তক্ষরণ হইছে, বার্ন হইছে, তাহলে কিন্তু তার বডি থেকে ফ্লুইড বের হয়ে যাবে, তার বডি থেকে তরল পদার্থ বা রক্ত বের হয়ে যাবে। তখন কিন্তু তার ব্লাড প্রেশার কমে যাবে এবং তখন এই প্রক্রিয়াটা অবলম্বন করবে আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে আমরা মোটামুটি আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থেকে যে সংকেত, এটা কোথায় যাবে? মস্তিষ্কের হাইপোথ্যালামাসে, কি পয়েন্ট, এবং হাইপোথ্যালামাসে যাওয়ার পরে সেখানে কি হরমোন ক্ষরিত হবে? অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরিত হবে। অ্যান্টিডাইউরেটিক হরমোন কোত্থেকে ক্ষরিত হয়? এইটা মস্তিষ্কের পিটুইটারি যে গ্ল্যান্ড থাকে সেটার নিউরোহাইপোফাইসিস থেকে ক্ষরিত হয়। এভাবে আমাদের মোটামুটি আয়তনটা আবার স্বাভাবিক হয়ে যায়। তো দেখো, এই যে আমরা বললাম যে পিটুইটারি গ্ল্যান্ডের কথা, এটা পড়ার সময় আমরা একটু জেনে নিব পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলা হয়? পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলা হয়? এই গ্ল্যান্ডটাকে আমরা বলি মাস্টার গ্ল্যান্ড। আই রিপিট, কি বলি আমরা? মাস্টার গ্ল্যান্ড বলা হয় এই পিটুইটারি গ্রন্থিটাকে। তাহলে আমরা মোটামুটি এখান থেকে কি কি এমসিকিউ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে পারে আমরা কিন্তু জেনে ফেললাম। এই আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টরে পড়া। এর বাইরে আলহামদুলিল্লাহ তোমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর ও নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থেকে আর কিছু পড়ার প্রয়োজন নাই। হোপফুলি গট দা পয়েন্ট। ওকে, আমাদের সাথে এই মুহূর্তে 19 জন দেখতেছে। আমি বলবো যারা দেখতেছো সবাই অন্ততপক্ষে একটা করে রিয়্যাক্ট দিয়ে দাও, ঠিক আছে? যারাই আমাদের এই ভিডিওটা দেখতেছো সবাই একটু রিয়্যাক্ট দিয়ে দাও, তাইলে আমাদের ক্লাসগুলো করতে ভালো লাগবে বা অনেক সুবিধা হবে। সবাই একটু রিয়্যাক্ট দিয়ে দাও এবং শেয়ার করে দাও, সম্ভব হলে শেয়ার করে দাও, তাইলে অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। সবাইকে বলবো শেয়ার করে দাও। অলরেডি 3টা শেয়ার হয়েছে। ওকে, তাহলে দেখো আমরা এইটুকু মোটামুটি গেলাম। এখন একটা টার্ম আমাদের জানা খুব প্রয়োজন। আমরা বললাম আচ্ছা 120/80 হচ্ছে আমাদের স্বাভাবিক রক্তচাপ। কত বললাম? 120/80। তাইলে যদি কারো রক্তচাপ 130 হয়ে যায় তাইলে কি আমরা তারে উচ্চ রক্তচাপ বলবো? তাইলে কি বলবো? না, আমাদের একটা লিমিট থাকতে হবে। সেই লিমিটটা কত? দেখো, সিস্টোলিক, আমাদের রক্তের যে ব্লাড প্রেসার বলি, এর দুইটা পার্ট আছে। কয়টা? দুইটা পার্ট আছে। ইজ ইট পার্মানেন্ট? দেখো, ব্লাড প্রেসারে একটাকে বলা হয় সিস্টোলিক প্রেসার। কি বলি আমরা? সিস্টোলিক প্রেসার। সিস্টোলিক প্রেসার, সিস্টোলিক প্রেসারটা সবসময় বেশি হয়। কি হয়? সিস্টোলিক প্রেসার সবসময় বেশি হয়। এখন এই সিস্টোলিক প্রেসারটা স্বাভাবিক বলবো আমরা কত? যদি 110 থেকে 140 মিলিমিটার পারদ-চাপ থাকে তাহলে বলবো সিস্টোলিক প্রেসার স্বাভাবিক। ডায়াস্টোলিক প্রেসারের ক্ষেত্রে যদি আমাদের ব্লাড প্রেসারের রেঞ্জটা 60 থেকে 90 মিলিমিটার মার্কারির মধ্যে থাকে, কি বললাম? 60 থেকে 90 মিলিমিটার মার্কারির মধ্যে থাকে, তাহলে বুঝবো ডায়াস্টোলিক প্রেসারটাও স্বাভাবিক। তাহলে উচ্চ রক্তচাপ বলতে কত বোঝাবো?
সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 উপরে চলে যায় আর এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 উপরে চলে যায়, তাহলে সেই ব্লাড প্রেশারটাকে বলবো আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। কত বেশি? 140/90 এর যদি 90 মিলিমিটার পারদ-চাপের যদি বেশি হয়, তাহলে তখন সেটাকে বলবো কি? উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপকে আমরা ইংরেজিতে একটা নাম দিই, কি জানো? উচ্চ রক্তচাপকে বলা হয় হাইপারটেনশন। কি বলা হয়? হাইপারটেনশন। এই নামটা কেন আসছে? ধরে নেওয়া হয় যারা অত্যন্ত বেশি চিন্তা ভাবনা করে তাদের হয়তোবা রক্তচাপ হওয়ার ঘটনা বেশি বাড়ে বা রক্তচাপ বেশি বাড়ার ঘটনা দেখা যায়, এজন্য এইটারই বাংলা করা হয়েছে উচ্চ রক্তচাপ। তো তাহলে মোটামুটি আমাদের এই জায়গার অংশ এটুকুই। এবার আমরা একটু সামনে যাব, আমাদের পরবর্তী পোরশনের কথা বলি। পরবর্তীতে আমরা কি পড়ব? পরবর্তীতে আমরা পড়ব হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণটা একটু পড়ব। হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ। তো দেখি মায়োজেনিক নিয়ন্ত্রণটা কি? মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ। দেখো মায়োজেনিক মানে কি? যেখানেই মায়ো শব্দ থাকবে, কি বললাম? যেখানেই মায়ো শব্দ থাকবে। মায়ো মানে কি? মাসল। মায়ো মানে মাসল, অর্থাৎ পেশি। তার মানে হৃৎপিণ্ডের যে পেশির নিয়ন্ত্রণ আছে সেটাকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখন এটা কেমন? দেখো হৃৎপিণ্ডের আমাদের সংকোচন প্রসারণ সব সময় চলতেই থাকে এবং এই সংকোচন প্রসারণে কতকগুলো জিনিস একত্রে কাজ করে। কি বললাম? একত্রে কাজ করে এই সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করে। তো এই একত্রে যে জিনিসগুলো কাজ করে সেই জিনিসগুলোকে একসাথে কি বলা হয়? জাংশনাল টিস্যু বলা হয়। কি বলা হয়? জাংশনাল টিস্যু। এখন জাংশনাল টিস্যু কারা? দেখো আমাদের এই যে এসএ নোড, কি বললাম? এসএ নোড থেকে সংকেত যাবে কোথায়? এভি নোড। এভি নোড থেকে কই যাবে? এভি নোড থেকে যাবে আমাদের বান্ডল অফ হিজ। কি বললাম? বান্ডল অফ হিজ। এই বান্ডল অফ হিজ থেকে শেষে কোথায় যাবে? পারকিনজি তন্তুতে যাবে। কই যাবে? পারকিনজি তন্তুতে যাবে। এই যে এসএ নোড থেকে পারকিনজি তন্তু, এই প্রক্রিয়ায় যে যে জিনিসগুলো ব্যবহৃত হয়েছে এগুলোকেই আমরা বলি জাংশনাল টিস্যু। তাহলে জাংশনাল টিস্যু কারা কারা? এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পারকিনজি তন্তু। তাহলে এই নামগুলো একটু মনে রাখতে হবে, প্রশ্ন হতে পারে নিচের কোনটি জাংশনাল টিস্যুর অংশ নয়। দেখো বান্ডল অফ হিজের এইচটা ক্যাপিটাল লেটারে। কেন এইচটা ক্যাপিটাল লেটারে? কারণ এই এইচটা ধরে নেওয়া হয় ঈশ্বরের। ঈশ্বরের পরিবর্তে দেখবা যদি কোনো হি ব্যবহার করা হয় তখন সেই হিটার এইচটা কি হয়? ক্যাপিটাল ফর্মে হয়। ধরে নেওয়া হয় এই বান্ডলটা হচ্ছে ঈশ্বরের বান্ডল, এই জন্য এটা এইচটা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। তো তাহলে আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণটা জানলাম। এখানে একটা টার্ম পড়বা, টার্ম কি? সিনসাইটিয়াম। সিনসাইটিয়াম। সিনসাইটিয়াম জিনিসটা কি? সিনসাইটিয়াম মানে কি? দেখো হার্টের যে অনেকগুলা কোষ থাকে না, লাখ লাখ সেল থাকে কিন্তু হার্টের। তো হার্টের এই যে ধরো এখানে আমাদের এগুলো সব হার্টের সেল। সাপোজ এই হার্টে যতগুলো সেল থাকে প্রত্যেকটা সেল, সকল সেলগুলো মিলে একটা সেলের মতো কাজ করে। কি বললাম? সকল সেল কয়টা সেলের মতো কাজ করে? একটা কোষের মতো কাজ করে। সকল সেল একটা সেল বা একটা কোষের মতো কাজ করে হৃৎপিণ্ডের। এই জিনিসটাকেই বলা হয় সিনসাইটিয়াম। অর্থাৎ হার্টে অনেক সেল থাকলেও তাদের কার্যক্রম প্রত্যেকের একই রকম, একসাথে ঘটে, এই জন্য এটাকে বলা হয় কি? সিনসাইটিয়াম। তো সিনসাইটিয়াম জানলাম। এবার আমরা একটু জানবো আমাদের
হার্ট রেটটা কেমন থাকে, প্রতি মিনিটে আমাদের কতটা বার হার্টবিট হয়। ধরে নেওয়া হয় প্রতি মিনিটে হার্টবিটের সংখ্যা হচ্ছে কত, 70 থেকে 80। কত, 70 থেকে 80 বিটস প্রতি মিনিটে। এটা হচ্ছে স্বাভাবিক আমাদের হৃদস্পন্দনের হার। কিন্তু যদি হৃদস্পন্দনের হার 100 বিটস পার মিনিটের থেকে বেশি হয়, যদি হৃদস্পন্দনের হার 100 বিটস পার মিনিটের থেকে বেশি হয়, তখন সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। কি বলা হয়, ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া। যদি কারো হার্ট রেট এটা 60 এর কম থাকে, কত, 60 এর কম, যদি 60 বিটস পার মিনিটের থেকে কম হয়, প্রতি মিনিটে যদি হার্ট রেট 60 এরও কম বার স্পন্দিত হয়, তখন সেটাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। কি বলি, ব্র্যাডিকার্ডিয়া। তাহলে দেখো আমরা মোটামুটি এই টার্মগুলো জানলাম। এবার আরো কিছু টার্মের সাথে আমরা একটু পরিচিত হব। টার্মটা কি, দেখো হার্ট আমাদের হৃৎপিণ্ডের একটা নির্দিষ্ট আকার আছে, তাই না? হার্টের আকার, হার্টের আকার যদি স্বাভাবিকের থেকে, কি বললাম, স্বাভাবিকের থেকে বড় হয়, হার্টের আকার যদি স্বাভাবিকের থেকে বড় হয়ে যায়, তাকে একটা টার্ম বলা হয়, কি বলা হয়, কার্ডিওমেগালি বলা হয়। কার্ডিওমেগালি। মেগা মানে কি, বড়, আর কার্ডিও মানে কি, হৃৎপিণ্ড। তাইলে হৃৎপিণ্ড যদি স্বাভাবিকের থেকে আকৃতিতে বড় হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়, কার্ডিওমেগালি। তো মোটামুটি আমরা এই জিনিসগুলো জানলাম। তো এগুলো কিন্তু একটু লিখে নিও, কারণ তোমাদের বইয়ে কিন্তু নাই। আমি কিন্তু একসাথে 3 থেকে 4টা রাইটারের বই কম্বিনেশন করে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি। তো এবার চলো আমরা এইগুলো মোটামুটি জানলাম। এবার আমাদের কাজ হচ্ছে দুঃখিত, এক গ্লাস পানি আনতো। আচ্ছা, আমরা শিরা রক্ত বাহিকা নিয়ে একটু কথা বলবো। রক্ত বাহিকা নিয়ে কথা বলবো। কত মিনিট হয়েছে? আধা ঘন্টা। কত কই দিছিস এখানে? ওকে, দেখো আমরা এবার যাই। এবার আমরা কি জানবো, রক্ত বাহিকা নিয়ে আলোচনা করব। রক্ত বাহিকা আমাদের মোটামুটি 3 ধরনের রক্ত বাহিকা পাওয়া যায়। কয় ধরনের? 3 ধরনের। জাস্ট এ মিনিট। কয় ধরনের পাওয়া যায়? 3 ধরনের রক্ত বাহিকা থাকে। কি কি? একটাকে আমরা বলি ধমনী, একটাকে বলি আমরা শিরা, আর আরেকটাকে বলি কি, কৈশিক জালিকা। কৈশিক জালিকা। দেখো ধমনী শিরা সম্পর্কে আমরা আগেই জেনেছি। এইগুলা আমাদের মোটামুটি, ধমনী কি করে? অক্সিজেন যুক্ত রক্ত দেয়। শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেয় বা পরিবহন করে। আর কৈশিক জালিকাটা কি, এই টাইমটা কিন্তু আমরা অনেকে পড়ি নাই। দেখো কৈশিক জালিকার ক্ষেত্রে মনে রাখবা, এটা একটা আণুবীক্ষণিক। এটা কি?
এটা একটা আনুবীক্ষণিক জিনিস। এটা কেমন হবে? আনুবীক্ষণিক। নামগুলো একটু পড়ো। এটা হবে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, এজন্য আমরা বলি কি কৈশিক জালিকা হয় আনুবীক্ষণিক। এটা কই থাকে? এটা থাকে হচ্ছে ধমনী ও শিরার সংযোগ স্থলে, অর্থাৎ জাংশন বলতে পারি এক ধরনের। ধমনী ও শিরার সংযোগ স্থলে, সংযোগ স্থলে কিসের মতো? এক ধরনের জালিকা টাইপের এরকম থাকবে, এই জন্য এটার নাম হয়েছে কৈশিক জালিকা। এইভাবে আমাদের জালিকার মতো একটা আকৃতি নিবে। তাহলে কৈশিক জালিকা থেকে আমরা জানলাম কি এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, ধমনী ও শিরার সংযোগ স্থলে কৈশিক জালিকা থাকে। এবার আসি ধমনী ও শিরার পার্থক্যটা আমাদের জানা প্রয়োজন। দেখো গাজেজ মোলসারের বইয়ে কিন্তু এই পার্থক্যটা দেয়া নেই, সো আমাদের কিন্তু একটু ইনক্লুড করে নিতে হবে। যারা গাজেজ মোলসারের বই পড়ো এগুলা একটু লিখে নিতে পারো। দেখো আমরা এবার যাই আমাদের ধমনী ও শিরার ক্ষেত্রে কি কি পার্থক্য, আমরা একটু পার্থক্যগুলো লেখার চেষ্টা করি। কি কি পার্থক্য আমরা পাবো? আমরা প্রথমে তিনটা, মনে করো যে এটা একটা বিষয়বস্তুর জন্য আমি দেই, এটা ধমনী আর এই পোর্শনটা ধরো শিরা, এরকম তিনটা পোর্শন দিলাম। তো আমি ধরো এইটার থেকে এখান থেকেই শুরু করি। বিষয়বস্তু ধরো এটা হচ্ছে বিষয়বস্তু, এটাকে ধরলাম ধমনী, এটা শিরা। এই পার্থক্যগুলো সবাই একটু লিখে নাও। দেখো ধমনীর ক্ষেত্রে আমাদের যদি আমরা প্রথম যে জিনিস সেটা হচ্ছে উৎপত্তিটার কথা যদি চিন্তা করি, ফার্স্ট পয়েন্ট আমরা দিব কি ধমনীটা কোত্থেকে উৎপত্তি হয় আর কোথায় সমাপ্তি ঘটে। উৎপত্তি ও সমাপ্তি। দেখো ধমনী কোথায় উৎপন্ন হয়? হৃৎপিণ্ডে উৎপন্ন হয়। কোথায়? হৃৎপিণ্ডে উৎপন্ন হবে, হৃৎপিণ্ডে উৎপন্ন হয় ধমনী। আর শেষ হয় কোথায়? মেইনলি কৈশিক নালীতে সমাপ্ত হয়, কৈশিক নালীতে সমাপ্ত হয়। এটা আমগুলো খুব ইম্পর্টেন্ট, সো নোটস করে নিও। নাম্বার, এখন আমাদের কি শিরারটা জানতে হবে। শিরারটা কি হবে? শিরা উল্টা। এটা কোথায় উৎপন্ন হবে? উৎপন্ন হবে কৈশিক নালীতে। কি বলি? উৎপন্ন হবে আমাদের কৈশিক নালীতে। শিরা কৈশিক নালীতে উৎপন্ন হবে, আর সমাপ্তি হবে কোথায়? হৃৎপিণ্ডের উল্টা, এই সরি ধমনীর উল্টা। ধমনীতে শিরাটা উৎপন্ন হয়েছে হৃৎপিণ্ডে, সরি ধমনীতে উৎপন্ন হয়েছে হৃৎপিণ্ডে, আর শিরা সমাপ্ত হবে হৃৎপিণ্ডে। আবার বলছি, ধমনীটা উৎপন্ন হয়েছিল হৃৎপিণ্ডে আর শিরা সমাপ্ত হবে হৃৎপিণ্ডে। লিখতে পারি শিরায় সমাপ্ত হয়। কোথায়? শিরায় সমাপ্ত হবে। তাহলে আমাদের কোথায় উৎপন্ন হয় কোথায় সমাপ্ত হয় সেটা আমরা মোটামুটি জেনে ফেললাম। এবার কি? এবার আমাদের সেকেন্ড যে পয়েন্ট, সেই সেকেন্ড পয়েন্টে আমরা একটু ফোকাস করব। ধরো এক নম্বর পয়েন্ট আমাদের শেষ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে রক্ত প্রবাহের দিক। কি বললাম? রক্ত প্রবাহের দিক কোন দিকে? দেখো ধমনী কি হয়? ধমনী হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত পরিবহন করে। এটার প্রবাহ কোন দিকে? হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহে, অর্থাৎ আমরা বলতে পারি হৃৎপিণ্ড টু দেহ। অন্যদিকে আমাদের শিরার দিকটা কোন দিকে? শিরা কি করে? দেহ থেকে হৃৎপিণ্ডে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। তাইলে ধমনীর উল্টা হচ্ছে শিরার রক্ত প্রবাহের দিক। দুইটা পয়েন্ট চলে গেল। নাম্বার 3, 3 নম্বর পয়েন্টটা কি? রক্তের প্রকৃতিটা আমরা জানবো। রক্তের প্রকৃতি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদিও আমরা সবাই জানি। ধমনী কি ধরনের রক্ত সাপ্লাই দেয়? ধমনী অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। কেমন? অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করবে। আর শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করবে। তবে ব্যতিক্রম আছে। সকল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করলেও
পালমোনারি ধমনী, সেটা কি করবে? সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করবে। একইভাবে সকল শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করলেও পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করবে, যেটা কিন্তু আমাদের নিয়মের ব্যতিক্রম। সো এটা একটু লক্ষ্য রাখবা। পরবর্তীতে আমরা পরবর্তী যে পয়েন্ট আমাদের 4 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের প্রাচীর। কি বললাম? প্রাচীর। ধমনীর প্রাচীরটা কেমন হবে? ধমনীর প্রাচীর হবে বেশ পুরু। ধমনীর প্রাচীরটা কেমন হবে? অনেক পুরু হবে। ও সাথে থাকবে কি? স্থিতিস্থাপক হবে। স্থিতিস্থাপক। আচ্ছা, আমি কিন্তু তোমাদের মেডিকেলে যা যা লাগবে সেগুলাই কিন্তু মার্ক করে দিচ্ছি। সো যারা নোটস করবা তারা কিন্তু একটা সুন্দর নোটস পেয়ে যাবা এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে করো। তাহলে প্রাচীরটা কি হবে ধমনীর? বেশ পুরু ও স্থিতিস্থাপক। বেশ পুরু ও স্থিতিস্থাপক। অন্যদিকে শিরার প্রাচীরটা কেমন হবে বলো তো? শিরারটা কিন্তু কম পুরু হবে। শিরার প্রাচীর হবে কম পুরু বা তুলনামূলকভাবে পাতলা ও কম স্থিতিস্থাপক। সহজ কথায় বলতে পারি অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক। তাহলে দেখো আমাদের প্রাচীরের ক্ষেত্রে কি দেখলাম? ধমনীটা কি বেশ পুরু ও স্থিতিস্থাপক। আর শিরার ক্ষেত্রে প্রাচীরটা হবে কেমন? কম পুরু ও অস্থিতিস্থাপক। তাহলে আমরা এই পোরশনগুলো জেনে ফেললাম। এবার আমাদের টার্ম হচ্ছে লুমেনটা জানার। লুমেন। প্রথমে জানবো লুমেন জিনিসটা কি। লুমেনটা হচ্ছে, ধরো এইটা একটা শিরা বা ধমনী যেটাই বলি, এর মাঝের যে ভিতরে যে স্পেসটুকু আছে, শিরা বা ধমনীর ভিতরে যে স্পেসটুকু আছে, সেই ভিতরের স্পেসটুকু বা ব্যাসার্ধ যেটা আমরা বলি বা ব্যাস, ওই ব্যাসটুকু হচ্ছে লুমেন। ব্যাসটা হচ্ছে কি? লুমেন। তাহলে লুমেনের ক্ষেত্রে যদি বলি, ধমনীর যে ব্যাস বা এই লুমেনটা কি হয়? ছোট হয়। ধমনীর লুমেন হয় ছোট, কিন্তু শিরার লুমেন হয় বড়। ধমনীর লুমেন হবে ছোট, শিরার লুমেন হবে বড়। তাহলে আমরা মোটামুটি 5টা পয়েন্ট পেয়ে গিয়েছি। আমাদের আরো অনেকগুলো পয়েন্ট আছে। আমি উপর থেকে এগুলো একটু মুছে দিই এবং এই সবগুলোতে সেই পয়েন্টগুলো লিখতেছি। আশা করি, আমার মনে হয় তোমাদের এই নিচের গুলো সবার তোলা হয়ে গিয়েছে। সো আমি এখন মুছে দিতে পারি। 6 নম্বর বলা হয় কপাটিকা। 6 নম্বর কি? কপাটিকা। কপাটিকার ক্ষেত্রে মাথায় রাখবা, কপাটিকা কিন্তু ধমনীতে কোনো কপাটিকা নেই। ধমনীতে কোনো কপাটিকা নেই, কিন্তু শিরায় কপাটিকা থাকে। কি বললাম? ধমনীতে কোনো কপাটিকা নেই, কিন্তু শিরায় কপাটিকা থাকে। যেমন ধরো, আমরা যদি শিরার একটা কপাটিকার কথা বলতে চাই, কোথায় পাবো আমরা? এই দেখো, আমাদের যে ইনফিরিয়র ভেনা ক্যাভা। কি বললাম? ইনফিরিয়র যে ভেনা ক্যাভাটা থাকে, ইনফিরিয়র ভেনা ক্যাভা ও ডান অ্যাট্রিয়ামের মাঝে এই জায়গায় একটা কপাটিকা থাকে, সেটাকে আমরা কি বলি? ইউস্টেশিয়ান কপাটিকা। ইনফিরিয়র ভেনা ক্যাভা ও ডান অ্যাট্রিয়ামের মাঝে একটা কপাটিকা থাকে, যেটাকে আমরা বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা। এখন আমরা সবাই জানি এই ইনফিরিয়র ভেনা ক্যাভা একটা কি? শিরা না ধমনী? ইনফেরিয়র ভেনা ক্যাভা হচ্ছে এক ধরনের শিরা। তাহলে শিরায় যে কপাটিকা থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাইলাম। এবার চলো আমরা পরবর্তী আরেকটা পয়েন্ট, আমাদের যে 7 নম্বর পয়েন্ট, সেটা একটু দেখি। শিরাটার অবস্থানটা কই থাকে সেটা একটু জানবো আমরা। ধমনীর অবস্থানটা, অবস্থান দেখবা, ধমনী একটু তুলনামূলকভাবে ভিতরে থাকে। কোথায় থাকবে? ধমনী গভীরে থাকবে, অর্থাৎ বাইরে থেকে ধমনী দেখা যায় না। আর শিরা একটু উপরের দিকে থাকে। উপরের দিকে থাকে, অর্থাৎ শিরা কিন্তু দেখবা বাইরে থেকে দেখা যায়। আমাদের এখানে অনেক শিরা আছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই। দেখবা একটা নীলচে কালারের কিছু জিনিস পাওয়া যায়, বাইরে থেকে দেখা যায়, ওইগুলো হচ্ছে আমাদের শিরা। তো শিরার অবস্থানটা আমরা দেখলাম। এবার দেখবো কি আমাদের রক্তচাপ। রক্তচাপের যে পয়েন্টটা, এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট এবং আসে।
রক্তচাপ শিরায় বেশি থাকবে না ধমনীতে বেশি থাকবে রক্তচাপ? সবসময় মনে রাখবা ধমনীতে উচ্চ রক্তচাপ থাকে বা ধমনীর রক্তগুলো উচ্চ চাপে প্রবাহিত হয়, আর শিরার রক্তগুলো তুলনামূলকভাবে নিম্ন চাপে প্রবাহিত হয়। তাহলে কোন জায়গার ধমনী রক্ত উচ্চ চাপে প্রবাহিত হয়? ধমনীর রক্তগুলো উচ্চ চাপে প্রবাহিত হয়, আর শিরার রক্তগুলো কি হয়? নিম্ন চাপে প্রবাহিত হয়। 8 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার আমরা জানবো 9 নম্বর পয়েন্ট, স্পন্দন বা পালস। স্পন্দন বা পালস যেটাই আমরা বলি, ধমনীর ক্ষেত্রে কি হবে? ধমনীর ক্ষেত্রে স্পন্দন থাকবে, ধমনীর ক্ষেত্রে স্পন্দন থাকবে, আর শিরার ক্ষেত্রে স্পন্দন থাকবে না। একটাই থাকবে আর একটাই থাকবে না। এই মোটামুটি আমাদের এইগুলো জানলেই হবে। আরো দুইটা পয়েন্ট আমরা একটু জেনে রাখতে পারি, যদিও কম গুরুত্বপূর্ণ, যেহেতু পড়তেছি আমরা বাকি যে দুইটা পয়েন্ট আছে সেটাও একটু জেনে নেই। নাম্বার 10 আমাদের যে পয়েন্ট আছে, দেখো নাম্বার 10 পয়েন্টটা কি? সেটা হচ্ছে খাদ্যসার। কি পয়েন্ট? খাদ্যসার। ধমনীর ক্ষেত্রে মাথায় রাখবা অধিক খাদ্যসার সম্পন্ন রক্ত পরিবহন করে। কি করে? অধিক খাদ্য সার সম্পন্ন রক্ত পরিবহন করে। আর শিরা কম খাদ্য সার সম্পন্ন রক্ত পরিবহন করে। এখন আসি আমাদের কি বর্জ্য পদার্থের কথা যদি বলি, বর্জ্য পদার্থ লাস্ট এন্ড 11 পয়েন্ট, বর্জ্য পদার্থের কথা যদি বলি, বর্জ্য পদার্থ এটা কি হবে? ধমনীতে কম বর্জ্য থাকবে, ধমনীতে কম বর্জ্য পদার্থ থাকবে। ধমনী বলতে ধমনীর রক্তে কম বর্জ্য পদার্থ থাকবে, আর শিরার রক্তে বেশি বর্জ্য পদার্থ থাকবে। এই হচ্ছে আমাদের ধমনী ও শিরার টোটাল পার্থক্য। এইগুলা জানলে আমাদের আর ধমনী শিরার অন্য কোনো পার্থক্য নাই বা প্রয়োজনও পড়বে না। তো মোটামুটি এগুলোর প্রশ্ন কিভাবে হবে? প্রশ্ন হওয়ার ক্ষেত্রে মাথায় রাখবা, প্রশ্ন এমন বলবে যে নিচের কোনটি ধমনীর বৈশিষ্ট্য নয়, বা নিচের কোনটি শিরার বৈশিষ্ট্য নয়। এভাবে 4টা অপশন দিবে, এর মধ্যে হয়তো 3টি শিরা বা ধমনীর বৈশিষ্ট্য থাকবে আর একটি থাকবে না। তো এই জন্য এটা কিন্তু জানা একটু আমাদের প্রয়োজন। ওকে, আমাদের সাথে এখন পর্যন্ত অনেকে দেখতেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখো, যারা, আমি আবারও বলছি, যারা এই মুহূর্তে দেখতেছো এখনো রিয়্যাক্ট দাও নাই, তারা কাইন্ডলি একটু রিয়্যাক্ট দিয়ে দাও। লেখাটা কি অস্পষ্ট? নীল কালার না? আচ্ছা, আমরা একটু ওয়েট করতেছি, 1 মিনিট। না মনে ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি আমাদের সামনের দিকে যাই। আমরা যারা, আমি আবারও বলছি, যারা এখনো রিয়্যাক্ট দাও নাই তারা কাইন্ডলি একটু রিয়্যাক্ট দিয়ে দাও। এখনো রিয়্যাক্ট দাও নাই, একটু কাইন্ডলি রিয়্যাক্ট দিয়ে দাও। সো আমরা আমাদের মোটামুটি অংশটুকু মুছে দিচ্ছি। আমার ধারণা তোমরা এর মধ্যেই অলরেডি যেগুলো প্রয়োজন সেগুলো খাতায় তুলে নিয়েছো। তাহলে আমাদের রক্তবাহিকার অংশগুলো শেষ হয়ে গেল। এবার আমরা একটু রক্ত সংবহন নিয়ে একটু কথাবার্তা বলবো। রক্ত সংবহন, রক্ত সংবহন। দেখো আমাদের মানবদেহে টোটাল 4 ধরনের সংবহন দেখা যায়। কত ধরনের? 4 ধরনের সংবহন দেখা যায়। কি কি? নাম্বার 1 এর কথা যদি বলি, আমরা পাবো হচ্ছে এখানে উল্লেখযোগ্য একটা সংবহন, যেটাকে আমরা বলি আমাদের সিস্টেমিক সংবহন। কি বলি? সিস্টেমিক সংবহন। নাম্বার 2 তে আমরা কি পাবো? পালমোনারি সংবহন। নাম্বার 3 তে আমরা পাবো করোনারি সংবহন। এন্ড নাম্বার 4 এ পাবো কি?
পোর্টাল সংবহন। তাহলে দেখো আমাদের সর্বমোট 4 ধরনের সংবহন আমরা এখানে লক্ষ্য করছি। এখন এই সংবহনগুলো কিন্তু আমরা মোটামুটি হয়তো আগে কম বেশি পড়েছি, সো জাস্ট আমি প্রথমেই একটু একটু করে বলার চেষ্টা করি। ধরো আমি পোর্টাল সংবহনটা একটু আগে বলি, কারণ এটার একটু প্রয়োজন আছে। দেখো পোর্টাল সংবহন মেইনলি 2 ধরনের হয়। কয় ধরনের? 2 ধরনের। একটাকে বলা হয় হেপাটিক পোর্টাল সংবহন, আর আরেকটাকে বলা হয় রেনাল পোর্টাল সংবহন। মাথায় রেখো, পোর্টাল সংবহন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহন, আর একটা হচ্ছে কি রেনাল পোর্টাল সংবহন। এই দুইটার মধ্যে মানুষ সহ স্তন্যপায়ী প্রাণীতে আমরা হেপাটিক পোর্টাল সংবহন দেখি। তাহলে মানুষ সহ যে স্তন্যপায়ী প্রাণী, তাদের কোন পোর্টাল সংবহনটা থাকে? হেপাটিক পোর্টাল সংবহনটা থাকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এখন দেখো আমাদের এই হেপাটিক পোর্টাল সংবহনটা কি, এইটা একটু জানতে হবে, এবং এই রিলেটেড কিছু এমসিকিউ আমাদের আসে। কি আসে? দেখো পোর্টাল সংবহনে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে খেয়াল করে দেখবা যে পোর্টালে কি হয়, আমাদের যে পৌষ্টিক অঙ্গগুলো আছে, কি বললাম? পৌষ্টিক অঙ্গগুলো আছে, পৌষ্টিক অঙ্গ। এখন পৌষ্টিক অঙ্গ কারা? পৌষ্টিক অঙ্গ বলতে আমাদের পাকস্থলী। কি বললাম? পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এরা হচ্ছে আমাদের পৌষ্টিক অঙ্গ। তো এই যে পৌষ্টিক অঙ্গগুলোর কথা আমাদের বলা হচ্ছে, মনে করো পোর্টাল সংবহনে কি হয় জানো? এই পৌষ্টিক অঙ্গগুলো থেকে যে আমাদের রক্ত আছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত একটা পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়। কোথায় যাবে? একটা পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়। মনে করো এখানে আমাদের লিভার আছে, তো এই যে আমাদের এখানে ধরো এই পোর্টাল একটা শিরার মাধ্যমে এটা কই গেল? লিভারে গেল। এই যে পোর্টাল শিরা, এই পোর্টাল শিরাটার নাম কি? এই শিরাটাকে বলা হয় হেপাটিক পোর্টাল শিরা। কি বলা হয়? হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা। তাহলে কি হইল? পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, তার যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা তার যে পুষ্টি উপাদান, এইটা সে কি করলো? সে কিন্তু আমার তার যে রক্ত, সে কিন্তু পারত যে শিরার মাধ্যমে সরাসরি হৃৎপিণ্ডে দিতে, কিন্তু সে কি করলো? সরাসরি কিন্তু সে হৃৎপিণ্ডে দিল না, বরং সে তার যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে দিল বা লিভারে দিল। মাথায় রেখো, হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কই আসলো? লিভারে আসলো। এবার লিভার থেকে একটা শিরার মাধ্যমে সেটা আবার হৃৎপিণ্ডে চলে যাবে। কি বললাম? লিভার থেকে মনে করো একটা শিরা, সেই শিরার মাধ্যমে আমাদের এই আলটিমেটলি রক্ত যেটার কথা আমরা বলতেছি, এই রক্তটা আমাদের হৃৎপিণ্ডে চলে গেল। মনে করো এই যে শিরার মাধ্যমে এই জায়গায় আমাদের হৃৎপিণ্ডে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গেল, এই শিরাটার নাম কি? এই শিরাটার নাম হচ্ছে হেপাটিক শিরা। কি বললাম? হেপাটিক শিরা। এটা কি ধরনের রক্ত আছে? এগুলো কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। মাথায় রেখো, এগুলা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে। তাহলে এখন যদি আমরা একটু রিক্যাপ করি, কি হলো? পৌষ্টিক অঙ্গগুলো থেকে, আই মিন পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে আসলো। যকৃতে এসে পরবর্তীতে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হেপাটিক শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে চলে গেল। এই যে পাকস্থলী সরাসরি হার্টে রক্ত না নিয়ে যে মাঝখানে একটা মাধ্যম ব্যবহার করলো, এই জিনিসটাকেই বলা হয় পোর্টাল সংবহন। আর মাঝখানের এই মাধ্যমটা যেহেতু লিভার, এই জন্য এই সংবহনটাকে বলা হয় হেপাটিক পোর্টাল সংবহন। যদি মাঝখানের মাধ্যম হতো কিডনি,
তাইলে সেটাকে বলতাম আমরা রেনাল পোর্টাল সংবহন। আর এটার যেহেতু মাঝখানের মাধ্যম লিভার, এই জন্য এই সংবহনটাকে আমরা বলতেছি হেপাটিক পোর্টাল সংবহন। তাহলে দেখো আমরা হেপাটিক পোর্টাল সংবহনটা কি মোটামুটি বুঝলাম। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ কি? গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে আমাদের এই দুইটা। পৌষ্টিক অঙ্গগুলো থেকে যকৃতে রক্তটা কোন শিরার মাধ্যমে আসে? আনসার হবে কি হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে আসে। তারপরে কি যকৃত থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা হৃৎপিণ্ডে কোন শিরার মাধ্যমে যায়? হেপাটিক শিরার মাধ্যমে যায়। তাহলে কিন্তু আলটিমেটলি আমরা বুঝলাম যে এখানে এই দুইটা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তো আপাতত আজকে আমাদের প্রথম ডেমো ক্লাসটা এখানেই সমাপ্ত। সবাইকে আমরা আমাদের এই ব্যাচের কথা একটু বলি। দেখো আমাদের হোয়াইট অ্যাপ্রন 21 যে মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, এটা আগামী 1 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। তো যারা এখনো অ্যাডমিট হওনি তাদের জন্যই আর কি এই ডেমো ক্লাসটা দেয়া, যে তোমরা যাতে জানতে পারো আমরা কিভাবে ক্লাস নিব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কিন্তু এখানে তোমাদেরকে যেগুলো প্রয়োজন 3টা বই থেকে কিন্তু আমরা সব জিনিসগুলো গুছায়ে তোমাদেরকে প্রোভাইড করব। এবং এই ক্লাসগুলো হবে জুমের মাধ্যমে, অর্থাৎ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন কিন্তু আমাদের যে রিয়েল ক্লাস সেখানে কিন্তু সরাসরি প্রশ্নও করতে পারবা। আর ইভেন পরবর্তীতে দেখতে চাইলে এই ক্লাসগুলো কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে রেকর্ডেডও দেওয়া হবে। আর অবশ্যই দাগানবের পিডিএফ আমরা দিব, নিয়মিত এক্সাম থাকবে, আমাদের স্পেশাল নোটস প্রোভাইড করা হবে। তো কোর্স ফি কত? কোর্স ফি কিন্তু ফুল কোর্স ফি মাত্র 4590 টাকা। টোটাল আমাদের ক্লাস হবে 120 প্লাস লাইভ ক্লাস, জুমের মাধ্যমে 120 প্লাস এক্সাম। তো যারা আমাদের ক্লাসগুলো দেখো এবং দেখে বুঝে শুনে তোমার গার্ডিয়ানের সাথে কথা বলে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও। ও আরেকটা কথা, তোমাদের কিন্তু মান্থলি মেগা এক্সাম থাকবে এবং গার্ডিয়ানদের সাথেও প্রতি মাসে কিন্তু আমাদের একটা মিটিং থাকবে, যাতে করে তোমাদের পড়ালেখার খোঁজ খবরগুলো আমরা এবং তাদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন গড়ে ওঠে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।